করতে পারি, ইউএস ইডি। তারপর একটা দেখিয়েছিলাম সেমি মডাল অক্সিলারি ভার্ব। সাবজেক্টকে কোনো কাজ স্বাভাবিকভাবে করতে হয় সেক্ষেত্রে অ্যাম টু ইস টু আর টু এর ব্যবহার করতে হয়। সাবজেক্টকে স্বাভাবিকভাবে কোনো কাজ করতে হয়েছিল সেক্ষেত্রে অস টু বা ওয়ার টু এর ব্যবহার করতে হয়। অর্থাৎ এই স্ট্রাকচারগুলোর মাধ্যমে আমরা ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলা শিখতে পারি। যেমন একটা বিল্ডিং তৈরি করতে গেলে তার কিন্তু কিছু নীতিমালা থাকে, তার বেসমেন্ট তৈরি করতে হয়, বেসমেন্টের উপরে ভিত্তি করে সেখানে নির্ধারণ করে দেন ইঞ্জিনিয়ার যে এই বিল্ডিংটা কয়তলা ফাউন্ডেশনের হবে, এটা কি 5 তলা হবে না 6 তলা হবে না 10 তলা হবে। তো আমরা কতটা দ্রুত বা কতটা ইংরেজি শিখতে পারবো এটা আমাদের বেসিকের উপরে নির্ভর করবে। আর এই বেসিকটা হচ্ছে জাস্ট এই জায়গাগুলা, টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ। আমি যখন আপনাদের দিয়ে কথা বলাই তখন আমি লক্ষ্য করে দেখেছি আমরা অনেকেই কিন্তু এই জায়গাগুলোতে খুবই দুর্বল। কোন জায়গাটাতে দুর্বল? আমরা কিন্তু ভালোভাবে এটা বুঝতে পারি না যে কোনটা কোন টেন্স হবে। এটা কি আমরা পারি? খেয়াল করে দেখবেন এটা কিন্তু আমরা অনেকেই পারি না। তো এইগুলো আপনাকে পারতে হবে। টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, মডাল, সেমি মডাল, স্পেশালি ভার্বের ব্যবহার। যারা আমার ক্লাস নিয়মিত করে থাকেন, আমি প্রথম দিকে কিন্তু আপনাদের অনেক ভার্ব ফর্ম মুখস্থ করিয়েছি। কেন করিয়েছি? কারণ এই ভার্ব ফর্ম না জানলে, কনজুগেশন অফ ভার্ব যেটাকে বলা হয়, এগুলা না জানলে আমরা কিন্তু কথা বলতে পারি না। আপনি সাপোজ একটা তরকারি রান্না করবেন, প্রথমে আপনাকে সেই তরকারি রান্না করার উপাদানগুলো আপনাকে সংগ্রহ করে নিয়ে তারপরে রান্নার কাজে আপনাকে মনোনিবেশ করতে হবে। তো এখানে ইংরেজি শিখতে গেলে আপনাকে আগে সাবজেক্ট চিনতে হবে, অবজেক্ট চিনতে হবে, ভার্ব চিনতে হবে, তারপর কিন্তু আপনি ইংরেজি শেখার যাত্রাটা, জার্নিটা শুরু করতে পারবেন। তো গত ক্লাসে আমি কিন্তু এগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম। দেখেন, আমাকে অফিসে যেতে হতো, স্বাভাবিকভাবে এই ধরনের কথা যখন বলা হয় তখন এখানে ওয়াজ টু বা ওয়ার টু দিতে, ওয়াজ বা ওয়ার দিলে হবে না। এখানে অজ বা ওয়ার দিলে হবে না, অজের সঙ্গে একটা টু দিতে হবে। এই টুটা হচ্ছে আপনার নিয়ম যে অজ টু এবং ওয়ার টু। অতীতে কাউকে কোনো কাজ করতে হতো এমন বোঝাতে অজ টু বা ওয়ার টু এর ব্যবহার করতে হয়। যাই হোক, এগুলো আমি একটু পরে হয়তো আপনাদের কাছ থেকে পড়াটা নিতে পারবো। বি সাপোজ টু, দেখেন এগুলার পরে আমি আজকে ভয়েস চেঞ্জে চলে যাব। ভয়েস চেঞ্জ নিয়ে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছেন যে স্যার ভয়েস চেঞ্জের উপরে ক্লাস নেবেন। ভয়েস চেঞ্জ আপনি যখন ফ্রি হ্যান্ড রাইটিং করবেন, আপনি যখন কথা বলতে চাইবেন, অবশ্যই আপনাকে ভয়েস চেঞ্জের ব্যবহার করতে হয়। যেমন দেখেন, আমি একটা বাক্য যদি বলি, যদি বলা হয় আমি ঢাকা শহরে মাছ বিক্রি করি, এই বাক্যটাকে আমি যদি এখানে সাবজেক্ট আমি শব্দটা অথবা একজনের নাম বললাম রবি, রবি বা রনি ঢাকায় মাছ বিক্রি করে, তো এখানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই বাক্যটার একটা কর্তা রয়েছে, রনি। আর এই কর্তাকে যখন আমরা অমিট করে দিব, কর্তা যখন থাকবে না, শুধু কর্ম, মাস, এই মাস শব্দটা দিয়ে যখন আমরা বাক্য করব তখন সেটা প্যাসিভ মুড অথবা কর্মপ্রধান বাক্য হয়ে যায়। কথা দুইভাবে বলা যায়, কর্তৃপ্রধান বাক্য, কর্তা প্রধান বাক্য, আরেকটা হচ্ছে কর্মপ্রধান বাক্য। কি হবে? কর্মপ্রধান বাক্য। তো এখন আমাদেরকে এই বিষয়গুলো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা প্রচুর পরিমাণে ভয়েস চেঞ্জ ব্যবহার করে আমাদের কথাগুলো আমরা বলে থাকি। তো এখানে দেখেন, একটা দেখিয়েছিলাম গত ক্লাসে, ইউজ অফ বি সাপোজ টু। মনে রাখবেন এই বিষয়গুলো। সাবজেক্ট বা কর্তাকে স্বাভাবিকভাবে কোনো কিছু করার কথা অর্থাৎ ক্রিয়ার সঙ্গে র যুক্ত থাকলে সেই ধরনের বাক্যের ইংরেজি করার জন্য অ্যাম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু। আমি প্রত্যেকটা ক্লাসে বলে থাকি, আমার ক্লাসটা যারা মন দিয়ে করবেন, আমি ওই ক্লাসে যা যা পড়াবো আপনি শুধু একটু চোখ বন্ধ করে শুনবেন, দেখবেন আপনার আমার কথাগুলো আপনার মনে থাকবে। তো এখানে বলছে অ্যাম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু। এর অর্থ কি? সাবজেক্ট বা কর্তাকে স্বাভাবিকভাবে কোনো কিছু করার কথা, আমার আমার ঢাকায় যাওয়ার কথা, আমার কলেজে যাওয়ার কথা, আমার আজ গ্রামের বাড়িতে যাওয়ার কথা, এমন কথা বলি না? এক্ষেত্রে সাপোজ টু এর ব্যবহার করতে হয়। সাপোজ টু ব্যবহার করে এই কথাগুলো আমরা বলতে পারি। আরেকটা বিষয় মনে রাখবেন, প্রত্যেকটা ক্লাসের মাধ্যমে আমরা যে বিষয়গুলো শিখব সেখান থেকে আমাদেরকে হোমওয়ার্ক জমা দিতে হবে। যারা আমাকে পাঠিয়েছেন আমি হয়তো ব্যস্ততার কারণে দেখতে পারিনি, তবে আমি দেখে দিব। প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক করবেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন। আমার কথা কি সবার কাছে পৌঁছাচ্ছে? প্লিজ লেট মি নো দ্যাট। ওকে, আচ্ছা, তো আমি এখানে বেশি দেরি করব না, আমি ভয়েস চেঞ্জে চলে যাব। তো এইগুলো আপনারা কে কতটা প্র্যাকটিস করেছেন আমি যখন একটু পরে আপনাদের কাছে আসব তখন এগুলো আমি শুনতে পারবো। তো আজকের ক্লাসটা আমি একটু ভয়েস চেঞ্জের উপর নিতে চাচ্ছিলাম। ভয়েস শব্দের অর্থ হচ্ছে বাচ্য। ভয়েস শব্দের অর্থ হচ্ছে বাচ্য, বাক্য না কিন্তু। দেখেন বলছে যে কিছু কথা, কিছু কাজ, কিছু কথা, কিছু কাজ, কিছু ঘটনা সাবজেক্ট সাবজেক্ট বা কর্তা নিজে সম্পূর্ণ করে থাকে। আবার কিছু কাজ, কিছু ঘটনা
অন্যের দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে। এই ধরনের কথা, কাজ, ঘটনা, প্রকাশভঙ্গিমাকে মূলত ভয়েস চেঞ্জ বা বাচ্য পরিবর্তন বা ক্রিয়ার ধরন বলা হয়। দেখেন আরো সহজ করে বলেছে ক্রিয়ার ধরন কেমন, আমি ভাত খাই, আর এই বাক্যটাকে বলা হচ্ছে ভাত খাওয়া হয় আমার দ্বারা। এই যে খাই, আর পরের বাক্যে কি বলেছি, খাওয়া হয়। পরের বাক্যে কি বলেছি, খাওয়া হয়। তো এইটাই হচ্ছে মূলত ভয়েস চেঞ্জ। এখন আমরা তো সবাই এখানে যারা ক্লাস করছেন কম বেশি আমরা এডুকেটেড পারসন, আমরা এতদিন শিখে এসেছি বিভিন্ন প্রকার ভয়েস, বিভিন্ন প্রকার সেন্টেন্স গঠন, কিন্তু আমরা সব জায়গায় বাই ব্যবহারের ভয়েস দেখেছি, তাই না? কিন্তু যখন ফ্রি হ্যান্ড রাইটিং করবেন, আপনি ইংরেজি সংবাদপত্র পড়ে দেখবেন সেখানে বাইয়ের ব্যবহার একেবারেই থাকে না, খুবই কম, কিন্তু সেখানে বাইয়ের ব্যবহার হয় খুবই কম। তো এখানে কিভাবে করব, এখানে বিষয়টা হচ্ছে আমরা বলছি যে ভয়েস চেঞ্জ দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, আরেকটি হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসটা কি, আমরা সংজ্ঞাটা একটু মনে রাখবো। যেখানে সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ থাকে, কর্তা সরাসরি কাজটি সম্পন্ন করে থাকে, তাকে সাবজেক্ট হিসেবে বিবেচনা করা হয় এবং এই বাক্যগুলোকে অ্যাক্টিভ ভয়েস বলা হয়। অ্যাক্টিভ মানে সক্রিয়, কে সক্রিয় থাকবে, সাবজেক্ট বা কর্তা। যেমন একটা বাক্য বলি, রনি ভাত খায়। রনি একটা ছেলের নাম। তো এই বাক্যে বাড়িতে যেমন বাড়ির মালিক থাকে বাবা বা মা বা অন্য কেউ, একটা বাক্যেরও কিন্তু মালিক থাকে। মালিকটাকে, এই বাক্যের মালিক হচ্ছে রনি। খাওয়া কাজটি কার দ্বারা সম্পন্ন হচ্ছে, রনির দ্বারা। তাহলে এটা হচ্ছে এখানে অ্যাক্টিভ ভয়েস। আর যদি রনি না থাকে, কি বলেছি, রনি ভাত খায়, এখানে রনি শব্দটা আমি উঠিয়ে দিব। কি করব, এখানে রনি শব্দটা আমি উঠিয়ে দিব। এখানে ভাত অবজেক্ট যেটাকে বলা হচ্ছে কর্ম। দেখেন এই জন্য আমি বলি যে কর্তা ক্রিয়া কর্ম এগুলো আপনাকে আগে ধরতে হবে, আগে চিনতে হবে। কর্তা ক্রিয়া কর্ম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমি যাই, দেখেন এখানে আমি একটু লিখি আপনারা বুঝতে পারবেন বিষয়টা। কি লিখলাম, আমি যাই, তাহলে আমি ইংরেজি কি, আই, যাওয়া ইংরেজি কি, গো, আই গো, আমি যাই। এরপর আমি যদি এখানে একটা অবজেক্ট বা এক্সটেনশন যুক্ত করে দিই, আই গো টু, আই গো টু স্কুল, SCHOOL, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। দেখেন বাক্যটা প্রথমে কি নিয়েছি, সাবজেক্ট নিয়েছি আই, প্রথমে কি নিয়েছি, সাবজেক্ট নিয়েছি আই, এরপর কি দিয়েছি, গো, এরপর কি দিয়েছি, গো ভার্ব, এরপর কি দিয়েছি, এক্সটেনশন দিয়েছি টু স্কুল। বাক্য সাজাতে গেলে আমাদেরকে এভাবে সাজাতে হয় যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কিন্তু বাংলা অনুসারে ইংরেজি বাক্য সাজানো যায় না। এমন আমি কয়েকটা ক্লাসে দেখিয়েছিলাম যে, যেমন যদি বলা হয় আমি ভাত খাই, এই যা লেখা আছে ঠিক এইভাবে যদি লিখতে হয়, তাহলে আমি ভাত খাই, আই, আই মানে আমি, আমি ভাত খাই, ভাত ইংরেজি রাইস, RICE, আই রাইস, EAT। কিন্তু যারা নেটিভ ইংলিশ স্পিকার, যারা ইংরেজ মানুষ, যারা ইংরেজিতে কথা বলে, তারা কিন্তু এই নিয়মটা মানতে চাইল না। তারা কি বলল, তারা বলল আমরা এভাবে করব, আমি ভাত খাই, এভাবে না বলে আমি খাই ভাত, আমি খাই ভাত। তারপর কি আছে, আমি স্কুলে যাই, এটা না বলে বলতে হয় আমি যাই স্কুলে। তো এখানেও দেখেন বলছে কি যে একটা অ্যাক্টিভ ভয়েসে বলছে রনি ভাত খায়, আর যখন প্যাসিভ ভয়েসে বলবো তখন ওই যে ভাত অবজেক্ট বা কর্ম যেটা, ওই কর্মপ্রধান বাক্য হয়ে যাবে, ভাত খাওয়া হয় রনির দ্বারা। এগুলো একেবারে প্রাথমিক কথা, এগুলো একটু মনে রাখবেন। যেমন দেখেন হি রিডস আ বুক, সে একটা বই পড়ে, এই যে কয়েকটা বাক্য। হি ড্রিউ, শি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটি করিয়াছো। এই যে তিনটে বাক্য, লক্ষণীয় উপরের তিনটি বাক্যের কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে সাবজেক্ট হি, সি এবং ইউ সক্রিয় বা অ্যাক্টিভ। এই সেন্টেন্সগুলো প্যাসিভ হলে কেমন হয়, প্যাসিভের সংজ্ঞার পর এক্সাম্পলগুলো লক্ষ্য করা যাক। যেমন দেখেন হি রিডস আ বুক, সে একটা বই পড়ে। এই বাক্যটাকে আমি যখন প্যাসিভ করব তখন কি হবে, আ বুক ইজ রেড বাই হিম। কি বলছে, আ বুক ইজ রেড বাই হিম, আ বুক ইজ রেড বাই হিম, তার দ্বারা একটা বই পড়া হয়। আ পিকচার ওয়াজ ড্রন বাই হার, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ। তাহলে বলছে এই যে বাক্যটা, হি রিডস এ বুক, সে একটা বই পড়ে, আর এখানে এ বুক অবজেক্ট বা কর্ম, সেইটা প্রথমে সাবজেক্টের জায়গায় এসে দখল করবে, বসে যাবে। আ বুক ইজ রেড বাই হিম, এই রিড বানান কিন্তু একই। তো যেহেতু এটা V3 উচ্চারণ করতে হবে, রিড, রেড, রিড, মনে রাখবেন।
তো বলছে যে উপরে তিনটে বাক্যই কিন্তু প্যাসিভ, কেননা প্রথম বাক্যের সাবজেক্ট এ বুক কিছুই করছে না, বরং বইটিকে পড়া হচ্ছে অন্যের দ্বারা। দ্বিতীয় বাক্যে আ পিকচার কিছুই করছে না, বরং একটি ছবি আঁকা হচ্ছে অন্যের দ্বারা। তৃতীয় বাক্যে দা ওয়ার্ক কিছুই করছে না, বরং কাজটিকে করা হচ্ছে অন্যের দ্বারা। ভয়েস চেঞ্জিং এর ক্ষেত্রে দুইটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবেন। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ দুইটা তথ্য এখানে দিয়ে রাখি। কি তথ্য? প্যাসিভ ভয়েসে অবশ্যই টেন্স অনুসারে বি ভার্ব আসবে। প্যাসিভ ভয়েসে টেন্স অনুসারে অবশ্যই বি ভার্ব আসবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। দেখেন, যারা ভয়েস চেঞ্জে খুবই দুর্বল, এই কথাগুলো একটু মনে রাখবেন এবং বাক্য তৈরি করার সময় এই কথাগুলো বাক্যে প্রয়োগ করবেন। বাক্য কিন্তু এক প্রকার শক্তি। আমরা বলি না বাক শক্তি বা বাকযন্ত্র, এই কথা কিন্তু দেখা যায় না, কিন্তু এটা মনে রাখবেন, পৃথিবীতে যে জিনিস দেখা যায় না, পৃথিবীতে যে জিনিস দেখা যায় না সেইটার পাওয়ার সব থেকে বেশি। আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে রুহু বা আত্মা রয়েছে, ইংলিশে যেটাকে সোল বলা হয়। এটা কখনো বিজ্ঞানীরা গবেষণা করে আজ পর্যন্ত দেখতে পায়নি, কিন্তু এই সামান্য একটা বাতাস, একটা কম্পন, একটা ভাইব্রেশন, এইটাই কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখে। তো এখানেও বলা হচ্ছে, এই যে বলছে বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আমার কথাগুলো মনে রাখবেন। কথা দেখা যায় না, বাতাস কখনো দেখা যায় না, কিন্তু একটা বাতাস, ঝড় যখন আসে একটা গাছকে উপড়ে ফেলতে পারে। বিষয়গুলো বিশ্বাস করতে হবে, টিচারের কথাগুলো মেনে চলতে হবে। তো এখানে কি বলছি যে প্যাসিভ ভয়েসে অবশ্যই টেন্স অনুসারে বি ভার্ব বসাতে হবে। কি অনুসারে? টেন্স অনুসারে। ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে। শুধুমাত্র ট্রানজেটিভ ভার্বের ভার্ব প্লাস অবজেক্টের ভয়েস চেঞ্জ হয়ে থাকে। ট্রানজেটিভ ভার্ব এইটা আবার কেমন? যে সকল যে সকল ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে তাকে ট্রানজেটিভ ভার্ব বলে। আবার বলি, যে সকল ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে তাকে ট্রানজেটিভ ভার্ব বলে। এই বাক্যটা দেখেন, এই যে বলছে হি রিডস আ বুক, সে একটা বই পড়ে। কি বলছে? হি রিডস আ বুক, সে একটা বই পড়ে। এই রিডস যে ভার্বটা, এই ভার্ব একটা অবজেক্ট বা কর্মকে সাথে নিয়ে বসেছে, যেটাকে বলা হচ্ছে এ বুক। যেটাকে কি বলা হচ্ছে? এ বুক, এটা কর্ম। এই যদি এখানে এ বুক যদি এইভাবে বলতাম হি রিডস, হি রিডস, এই বাক্যের কখনো ভয়েস হয় না। তো এইটা কিন্তু দেখেন, অনেকে এভাবে প্রশ্ন করে থাকেন আমাকে বিভিন্নভাবে। অনেক স্টুডেন্টদের কাছ থেকে এই প্রশ্নগুলো পেয়েছি। এখানে আমি একটা বাক্য লিখি, হি গোজ টু স্কুল। হি গোজ, GOES, হি গোজ টু স্কুল, SCHOOL। খেয়াল করবেন, এখানে অনেকে বলতে পারেন স্যার হি গোজ টু স্কুল এই বাক্যের ভয়েস চেঞ্জ কেন হবে না? তো এখানে এই গোজ ভার্বের এই টু স্কুল, এটা কিন্তু অবজেক্ট না, এটা কিন্তু এখানে অবজেক্ট নয়। খেয়াল করবেন, দেখেন, এগুলো আপনারা নিজেরা যখন পড়বেন বা যখন আপনারা এইটা নিয়ে অ্যানালাইসিস করবেন, আপনাদের ব্রেনে এই প্রশ্নগুলো আসবে। হি গোজ টু স্কুল, সেই স্কুলে, যেটার ভয়েস চেঞ্জ হবে না। কিন্তু হি রিডস এ বুক, এই রিড ভার্বের একটা অবজেক্ট বা কর্ম রয়েছে বুক, এই জন্য এটার ভয়েস চেঞ্জ করা যায়। ভয়েস চেঞ্জ কি করেছে? আ বুক ইজ রেড বাই হিম। তাই এখানে বলছে যে ভয়েস চেঞ্জ করতে গেলে টেন্স অনুসারে অবশ্যই বি ভার্ব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে। আর শুধুমাত্র ট্রানজেটিভ ভার্ব, যে সকল ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে তাদের ভয়েস চেঞ্জ হয়ে থাকে। আর কোনো ভার্বের কিন্তু ভয়েস চেঞ্জ হয় না। আর এখানে যে টেন্স অনুসারে বি ভার্ব, কিভাবে বি ভার্ব? এই বাক্যটা দেখেন, এখানে কোনো বি ভার্ব নেই। হি রিডস এ বুক, সে একটা বই পড়ে। এইখানে হি রিডস এ বুক, এই পর্যন্ত ছিল আমার বাক্যটা। হি রিডস এ বুক, এখানে একটা ডিরেক্ট একটা মেইন ভার্ব রয়েছে রিড বা রিডস। আর যখন আমরা ভয়েস চেঞ্জ করেছি, তখন দেখেন এ বুকের পরে ইজ নামক একটা বি ভার্ব ব্যবহার করেছি। বি ভার্বের ভিতরে কি কি থাকে নিশ্চয়ই আপনাদের মনে আছে। বি ভার্বের ভিতরে 8 প্রকার ভার্ব লুকিয়ে থাকে: অ্যাম, ইজ, আর, অজ, ওয়্যার, বি, বিন এবং বিং। তো যাই হোক, এখানে বি ভার্বের পরে, সরি, এ বুক এই যে অবজেক্টের পরে বা সাবজেক্টের পরে একটা বি ভার্ব বসিয়েছি ইজ, তারপরে কিন্তু মূল ভার্বের ভিতরি দিতে হয়, যেটা এখানে বলা হয়েছে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, এটাও মনে রাখতে হবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট অর্থাৎ যেটা শেষে থাকে প্যাসিভ ভয়েসে, সেইটা প্রথমে নিয়ে আসতে হবে। টেন্স অনুসারে বি ভার্ব নিতে হবে। ট্রানজেটিভ ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, প্লাস অতিরিক্ত এক্সটেনশন বসাতে হবে যদি থাকে। প্রেপোজিশন বাই অথবা উইথ, অ্যাট, ইন, ফ্রম, এটসেট্রা ইত্যাদি বসবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। দুইটা কথা মনে রাখবেন সবাই খুব ভালোভাবে, সাবজেক্টের অবজেক্ট করতে হয়, অবজেক্টের সাবজেক্ট করতে হয়।
ভয়েস চেঞ্জ শিখতে গেলে, ফ্লুয়েন্টলি ভয়েস চেঞ্জে ব্যবহার করে কথা বলতে গেলে আপনাকে প্রাথমিক এই নিয়মগুলো জানতে হবে। আমি যদি এখানে একটা উদাহরণ দেই, আমরা যখন ক্লাস 1, 2, 3 বা প্লে নার্সারিতে পড়তাম, তখন কিন্তু আমাদের প্রথমে অক্ষরগুলো পরিচয় করিয়ে দেওয়া হতো। হঠাৎ করে কি আমরা রিডিং পড়া শিখেছি? হঠাৎ করে কি আমরা কথা বলা শিখেছি? নো। তো আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে গেলে প্রাথমিক পর্যায়ে এগুলো আমাদেরকে আগে শিখতে হবে। প্রেপোজিশন কি বসে? উইথ বসতে পারে, অ্যাট বসতে পারে, ইন বসতে পারে, ফ্রম বসতে পারে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। এই বিষয়টা দেখেন, যারা খুব ভালো করে ভয়েস চেঞ্জ শিখতে চান, এইটা অবশ্যই অবশ্যই আপনাদেরকে জানতে হবে। যেমন আই থেকে মি, উই থেকে আস, দে থেকে দেম, ইউ থেকে ইউ, হি থেকে হিম, সি থেকে হার। আর কোনো নাম থাকলে উক্ত নামের কোনো পরিবর্তন হয় না, এটা কিন্তু ডিরেক্ট সেখানে বসে যায়। ইট থাকলে ইট বসে যায়। আরেকটা মনে রাখবেন, হু এর অবজেক্টিভ ফর্ম, হু এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম। হু এর অবজেক্টিভ ফর্ম কি হবে? হুম। টেন্স অনুযায়ী প্যাসিভ ভয়েসের বি ভার্ব সমূহ দেখেন। একটু আগে আমি প্রথমে বলেছিলাম টেন্স অনুসারে বি ভার্ব বসাতে হয়। কি কি বি ভার্ব বসাবেন? এই যে সেই বি ভার্বগুলো, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বি ভার্ব আসতে পারে অ্যাম, ইজ, আর। কি আসবে বলুন? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস ভি অন প্লাস অবজেক্ট থাকে। আর যখন আপনি প্যাসিভ মুড করবেন, তখন সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভি3 প্লাস অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভের একটা বাক্যের গঠন কি হয়? ঠিক এইভাবে হয়। কোনভাবে? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। আর এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যখন ভয়েস চেঞ্জ করবেন, তখন কিভাবে হবে? তখন এইটা হবে সাবজেক্ট প্লাস অ্যামবিং, ইজবিং অথবা আরবিং, যে কোনো একটা বসাতে হবে, প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট। মনে রাখবেন, বেশিরভাগ ভয়েস 99% ক্ষেত্রে ভার্বের ভি3 বসাতে হয়। কিছু কিছু জায়গা আছে ভি3 বসে না, আর বেশিরভাগ জায়গায় কিন্তু ভয়েস চেঞ্জ মানেই হচ্ছে ভি3। ভয়েস চেঞ্জ শব্দের অর্থই হচ্ছে ভি3। এই জন্য যে যত বেশি করে ভার্ব ফর্ম, কনজুগেশন অফ ভার্ব, ইট, এট, ইটেন, ডু, ডিড, ডান এইগুলো মুখস্থ করতে পারবেন, তার জন্য ভয়েস চেঞ্জটা খুবই সহজ হবে। তো যাই হোক, এই টেন্স অনুসারে বি ভার্ব এই বক্সটা আপনারা একটু মুখস্থ করবেন, এখানে একটু দেখে আসবেন, তাহলে ভয়েস চেঞ্জ আপনি নিজে নিজে করতে পারবেন। এইবার দেখেন এখানে কি বলছে। একই সঙ্গে আমরা টেন্সের ভয়েসের পাশাপাশি মডাল ভার্ব, কি বলছে? মডাল ভার্ব। আমরা জানি 18টি মডাল ভার্ব রয়েছে। কয়টি বলেন? 18টি। এই মডাল ভার্ব যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ টু, বি গোয়িং টু, অট টু, এরপর প্যাসিভ ভয়েসের বি ভার্ব যুক্ত করতে হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট ও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই টেন্সের প্যাসিভ হয় না বললেই চলে। দেখেন, এগুলা অতি গুরুত্বপূর্ণ কথা, শুধু গুরুত্বপূর্ণ না, অতি গুরুত্বপূর্ণ কথা। এই কথাটা, এই সেন্টেন্সটা আমি আবারও পড়ছি, সবাই কাইন্ডলি একটু মন দিয়ে শুনবেন। কি বলছে এখানে? এখানে বলছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট ও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই 4 প্রকার টেন্সের প্যাসিভ ভয়েস হয় না বললেই চলে। এগুলো করতে পারি, আমি দেখাই দিব, কিন্তু এইগুলা সারা দিন আপনি কথা বলবেন ইংলিশে, কিন্তু এই ধরনের ভয়েস চেঞ্জগুলা আপনার প্রয়োজন হয় না। এইগুলা ছাড়া আপনি ভয়েস চেঞ্জ করতে পারবেন। তো সেই বিষয়গুলো আমরা এখন একটু দেখব। এখানে বলছে যে দেখেন, অ্যাক্টিভের গঠন সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান ফর্ম প্লাস অবজেক্ট। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাক্টিভের একটা গঠন, একটা বাক্য। প্যাসিভে কি হবে? অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। দেখেন, ভালো করে মনে রাখেন, এই যে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস অ্যামিজার প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। যেমন আইট রাইস, এই যে উপরে সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। সাবজেক্ট কি? আই। ভার্বের ভি ওয়ান ফর্ম কি? ইট। আর অবজেক্ট কি? রাইস। খুব ভেঙে ভেঙে ধীরে ধীরে বুঝিয়ে দিচ্ছি। এরপরও যদি না বুঝতে পারেন আমাকে বলবেন, আমি একবার না 10 বার করে বুঝাবো, কিন্তু আপনাকে এখান থেকে বুঝতেই হবে। দেখেন, অনলাইনে আপনারা অনেক জায়গায় পড়েছেন, অনেকেই পড়ায়, আমি কারো কথা বলবো না, সবাই ভালো পড়ায়, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। আপনি টিচারকে বলবেন, স্যার আমি এই জায়গাটা বুঝিনি, আমাকে আবার বুঝান, আবার বুঝান। আমি বুঝাতে বাধ্য। এখানে সবাই কিন্তু টাকা দিয়ে কোর্স করতেছেন। সবার একটা মনের বাসনা রয়েছে যে আমি ইংরেজিতে কথা বলা শিখবো, ফ্রি হ্যান্ডে লেখা শিখবো। প্রবাসীরা যারা ক্লাস করছেন, যার যার নিজ নিজ সেক্টরে আপনি কথা বলতে পারছেন না ইংলিশে, আপনার প্রমোশন হচ্ছে না, কিন্তু আপনি পারবেন। কিভাবে পারবেন? আপনাকে ইউ হ্যাভ টু, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ইউ হ্যাভ টু ওপেন ইউর মাউথ। একটা প্রবাদ বাক্য বলা হয়ে থাকে, সবাই মনে রাখবেন একটু। সেটা হচ্ছে, সাঁতার হলো পানিতে আর ভাষা হলো মুখেতে। সাঁতার হলো পানিতে,
ভাষা হলো মুখেতে। সাঁতার শিখতে গেলে যেমন পানিতে নামতে হয়, আর ভাষা শিখতে গেলে ইউ হ্যাভ টু ওপেন ইওর মাউথ, আপনার মুখ খুলতে হবে। তো এই জায়গাগুলা প্র্যাকটিস করতে হয়। আপনি নিজের সঙ্গে নিজে কথা বলবেন, আপনি নিজের কথা নিজে ফোনে হোয়াটসঅ্যাপে রেকর্ড করবেন, আমাকে পাঠাবেন, আপনার কোনো পার্টনার গুছিয়ে নেবেন। এটা না পারলে আমি তো আমার নাম্বার দিয়েছি, অনেকে আমার সঙ্গে কিন্তু স্পিকিং প্র্যাকটিস করেন। এটা আপনাকে করতে হবে। যদি আপনি সত্যিকার অর্থে ইংরেজি ভাষাটা শিখতে চান, আপনার নিজের ভিতরে ইংরেজি শেখার একটা জগৎ তৈরি করে ফেলতে হবে। ইংরেজি শেখার একটা ভুবন তৈরি করতে হবে, একটা ওয়ার্ল্ড তৈরি করতে হবে। ওয়াক ইন ইংলিশ, স্লিপ ইন ইংলিশ, ড্রিম ইন ইংলিশ, প্লে ইন ইংলিশ। আপনি যখন ভাত খাবেন ইংরেজিতে কথা বলে বলে খাবেন। নাও আই এম ইটিং রাইস, নাও আই এম ইটিং উইথ কারি, নাও আই এম ইটিং কার্ড, ইয়োগার্ট। ইংলিশে কথা বলতে গেলে বেশি কিছু প্রয়োজন হয় না। আপনার একটা সদ ইচ্ছা, একটা সৎ সাহস, এটা ইংরেজি শেখার জন্য খুবই দরকার। তো দেখেন বলছে যে আই ইট রাইস, আমি ভাত খাই। এই বাক্যটা যখন প্যাসিভ করলো তখন কি হলো, এই অবজেক্টের সাবজেক্ট, যেমন রাইসটা একেবারে অবজেক্ট শেষে ছিল, ওইটা প্রথমে চলে এসেছে। রাইস ইজ ইটেন বাই মি। কি বলছে? রাইস ইজ ইটেন বাই মি। এরপর অ্যাক্টিভ, হি রিডস এ বুক, সে একটা বই পড়ে। এই বাক্যটা কি হবে? এই এ বুক যেটা অবজেক্টের জায়গায় রয়েছে, এটা সাবজেক্ট হবে। এ বুক ইজ রিটেন বাই হিম, এ বুক ইজ রিটেন বাই হিম। এরপর দেখেন অ্যাক্টিভ থেকে প্যাসিভে প্রাথমিক রুলটি সর্বদা মনে রাখতে হবে। যেখানে বলা ছিল প্যাসিভ করার ক্ষেত্রে অ্যাক্টিভের অবজেক্টের সাবজেক্ট প্লাস টেন্স অনুসারে বি ভার্ব। এই জায়গাটা আমি একটু মার্ক করে দেই, এটা আমরা খুব ভালো করে একটু পড়ব। বলছে অ্যাক্টিভ থেকে প্যাসিভে প্রাথমিক রুলটি সর্বদা মনে রাখতে হবে। যেখানে বলা ছিল প্যাসিভ করার ক্ষেত্রে অ্যাক্টিভের অবজেক্টের সাবজেক্ট প্লাস টেন্স অনুসারে বি ভার্ব প্লাস ভি থ্রি, অতিরিক্ত অংশ যদি থাকে প্লাস বাই প্লাস অ্যাক্টিভ, এ যা সাবজেক্টে থাকে প্যাসিভে তো অবজেক্ট হবে। অর্থাৎ এর একেবারে নিংড়ানো কথা, জিস্ট অংশ যেটুক, সেটা হচ্ছে অবজেক্টের সাবজেক্ট আর সাবজেক্টের অবজেক্ট। বিষয়টা একটু মনে রাখবেন, সাবজেক্টের অবজেক্ট আর অবজেক্টের সাবজেক্ট। যেমন আইট রাইস, এই বাক্যটা দিয়ে আমি বুঝাই। দেখেন এই যে আইট রাইস, এই বাক্যটা আমি একটু বড় করে দিলাম, খেয়াল করবেন। এখানে সাবজেক্টকে আই আর অবজেক্টকে রাইস। এইবার এই বাক্যটার প্যাসিভ দেখেন, এই রাইসটা এখানে কিন্তু সাবজেক্টের জায়গায় বসে গিয়েছে। রাইসটা কি হয়েছে? সাবজেক্টের জায়গায় বসে গিয়েছে, রাইস। এরপর আমি বলেছিলাম টেন্স অনুসারে বি ভার্ব আসে, তো এই ইজ কিন্তু বি ভার্ব থেকে জন্মগ্রহণ করেছে, রাইস ইজ। আর এই মূল ভার্বের ভি থ্রি হয়, তাই রাইস ইজ ইটেন, আর এখানে বাই মি দিতে হবে। কিন্তু সব সময় যে বাই বসবে তেমনটি না। এটার একটা শীটের ভিতরে আমরা দেখব। যেমন আই নো হিম, আই নো হিম, আমি তাকে চিনি। এই বাক্যটার ভয়েস চেঞ্জ কি হবে? হি ইজ নোন বাই মি হবে না, হি ইজ নোন টু মি। তো কোথায় টু বসে? সিজডের পর উইথ বসে, কোথায় ইনটু বসে, সরি, কোথায় উইথ বসে, কোথায় বাই বসে, এগুলো আমরা দেখব। এর একটা বিস্তারিত ইয়ে রয়েছে। তো এখানে কি বলছে যে অ্যাক্টিভের গঠন দেখেন, সাবজেক্টের পর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস দেখাচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস, যেমন অ্যাক্টিভের গঠন সাবজেক্ট প্লাস অ্যাম প্লাস ইজ প্লাস আর, যে কোনো একটি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, এটা আমি জানি। যেমন একটা বাক্য বললাম, হি ইজ রাইটিং মি এ লেটার, সে আমাকে একটা চিঠি লিখছে। আর এই বাক্যটার ভয়েস চেঞ্জ কি হবে? এ লেটার, এটা প্রথমে চলে আসবে। এ লেটার ইজ বিং। কেন বিং আসবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে একটা বিং আনতে হয়। বিং, এ লেটার ইজ বিং রিটেন বাই হিম, হি ইজ রাইটিং মি এ লেটার, এ লেটার ইজ বিং রিটেন মি বাই হিম, অর্থাৎ তার দ্বারা আমার কাছে একটা চিঠি লেখা হচ্ছে। দেখেন আগে আপনাকে বাংলাটা সাজাতে হবে। কি করতে হবে বলেন? বাংলাটা সাজাতে হবে। আমি বিষয়টা এখানে একটু এক নজরে আপনাদেরকে দেখাবো, কেন আপনি বাংলা সাজাবেন। একটা বিষয় একটু দেখেন, এই বিষয়গুলা আমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখব, বাংলাটা কেন সাজাতে হবে। দেখেন এই যে এখানে কি বলছে, আমি ফুটবল খেলেছিলাম আর ফুটবল খেলা হয়েছিল। আমি একটি কম্পিউটার কিনেছিলাম, একটি কম্পিউটার কেনা হয়েছিল। বাংলাটা যদি আপনি ধরতে পারেন, আপনি অন্য বিষয়গুলো অটোমেটিকলি পারবেন। আগে কি করতে হবে? আপনাকে আগে বাংলাটা বুঝতে হবে। দেখেন বিষয়গুলো আমি একটু দেখাই। এই যে আমি ভাত রান্না করি আর ভাত রান্না করা হয়, ইংরেজি আপনাকে আগে শেখার দরকার নেই। আগে চাই বাংলা ভাষাটা ভালো করে বোঝা,
তারপর ইংরেজি আপনি অটোমেটিকলি পারবেন। আমি ভাত রান্না করি, এর প্যাসিভ কি হবে? ভাত রান্না করা হয় আমার দ্বারা। আমি ফেসবুক ব্যবহার করি, ফেসবুক ব্যবহার করা হয় আমার দ্বারা। অথবা আমার দ্বারা শব্দটা বাই ছাড়া যে ভয়েস চেঞ্জ হয়, আমি সেই বিষয়টা দেখাচ্ছি। আমি ভাত রান্না করি, আই কুক রাইস। আর ভাত রান্না করা হয়, রাইস ইজ কুকড। এখানে যদি আপনি বলতে চান যে আমার দ্বারা ভাত রান্না করা হয়, তখন আপনি দিবেন রাইস ইজ কুকড বাই মি। রাইস ইজ কুকড বাই মি। বলছে আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। আর আমার দ্বারা ফুটবল খেলা হয়, ফুটবল ইজ প্লেড বাই মি। ফুটবল ইজ প্লেড বাই মি। আমি কেক তৈরি করি, আই মেক এ কেক। একটি কেক তৈরি করা হয়, আ কেক ইজ মেড বাই মি। আমার দ্বারা একটা কেক তৈরি করা হয়। এটা না বলে আপনি যদি শুধু এইটুক বলতে চান যে একটা কেক তৈরি করা হয়, একটা গাড়ি ক্রয় করা হয়, এই বইটি লেখা হয়, খাবারটি খাওয়া হয়, ঢাকা শহরে প্রতিদিন অনেক মাছ বিক্রি করা হয়। দেখেন, আপনি প্রথম দিন ঢাকা শহরে গিয়েছেন, বা যারা এখানে প্রবাসী রয়েছেন, যারা আমেরিকাতে আছেন, মনে করেন আপনি নিউ ইয়র্ক শহরে গিয়েছেন। তো পৃথিবীর অন্যতম বড় শহর হচ্ছে নিউ ইয়র্ক। এখন ওই রিক্সাওয়ালাকে ওই শহরে আপনি ইংলিশে জিজ্ঞাসা করবেন যে ভাই আমি তো মাছ কিনবো, তো এই নিউ ইয়র্ক শহরে কোথায় মাছ বিক্রি করা হয়? দেখেন বাক্যটা কি দাঁড়ালো? কোথায় মাছ বিক্রি করা হয়? নিউ ইয়র্ক শহরে কোথায় মাছ বিক্রি করা হয়? ঢাকা শহরে কোথায় মাছ বিক্রি করা হয়? তো রিক্সাওয়ালাকে আপনি যখন এই কথাটা বলবেন, আপনি কিন্তু কে মাছ বিক্রি করে, রহিম, করিম, রনি, রবি, কারো নাম কিন্তু আপনি বলছেন না। এখানে মাছটাকে আপনি প্রাধান্য দিয়ে বলছেন কোথায় মাছ বিক্রি করা হয়, কোথায় খাবারটি রান্না করা হয়, কোন মাঠে ফুটবল খেলা হয়। তাহলে এই যে কর্মযুক্ত, কর্ম প্রাধান্য দিয়ে যে কথাগুলো বলা হয়, সেগুলোকে মূলত প্যাসিভ ভয়েস বলা হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। দেখেন কারা দিবে, কে দিবে? পদ্মা সেতু তৈরি করা হয়, কারো নাম কিন্তু এখানে বলা হয়নি। আর যেখানে কোনো নাম, সাবজেক্ট বা কর্তা থাকে না, ইনঅ্যাক্টিভ থাকে, সেইগুলোকে বলা হচ্ছে প্যাসিভ ভয়েস। এই যে বলছে এই বইটি লেখা হয়, কোন বই, কে লেখে? কারো নাম কিন্তু এখানে দেওয়া হয়নি। শুধু বলা হচ্ছে এই বইটি লেখা হয়, এবার একটি বই লেখা হয়, এ বুক ইজ রিটেন। এই বইটি লেখা হয়, দিস বুক ইজ রিটেন। এই খাবারটি খাওয়া হয়, দিস ফুড ইজ, দিস ফুড ইজ ইটেন। ইটেন কেন হবে? আমরা জানি যে ভয়েস চেঞ্জ করতে গেলেই ভার্বের ভিতরি প্রয়োজন হয়। দেখেন আমি যেভাবে ভেঙে ভেঙে আপনাদেরকে ব্যাখ্যা করে করে বুঝিয়ে দিচ্ছি, এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে পার্সোনালি বলবেন। কারণ একটা বিষয় একবারে সবাই বুঝবে, সবার ব্রেন কিন্তু সমান না। এই শীতের রাতে কষ্ট করে আপনারা ক্লাসটা করছেন, যদি এখান থেকে কিছু না শিখতে পারেন, ক্লাসটা করে সময় নষ্ট করে কোনো লাভ নেই। তবে কিছু শিখতে হবে। আমার ক্লাস করলে অবশ্যই কিছু শিখতে হবে। কেউ চলে যাবেন না প্লিজ। অনেকের একটা বদ অভ্যাস রয়েছে, ক্লাসে এসেই হঠাৎ করে চলে যায়। ক্লাস ভালো লাগাতে গেলে জোর করে ক্লাসটা শুনতে হবে। ক্লাসটা ধারাবাহিকভাবে করবেন, দেখবেন ভালো লাগবে। আমাকে কি শুনতে পারছেন সবাই? ক্যান ইউ হিয়ার মি? আচ্ছা, আচ্ছা দেখেন, আর এগুলা করার পরে প্র্যাকটিস সেশন থাকবে। তো বলছে আমি একটি বই লিখি, এখানে সাবজেক্ট রয়েছে আমি, আই রাইট এ বুক। রনি একটা বই লেখে, রনি রাইটস এ বুক। তারা একটা বই লেখে, দে রাইট এ বুক। এই দে, আই, রনি, হি, এইগুলো বাদ দিয়ে শুধু বললাম একটি বই লেখা হয়, এ বুক ইজ রিটেন। বইটি খুবই কার্যকারী, দ্য বুক ইজ ভেরি ইফেক্টিভ। দেখেন এখানে কোন বইটি কার্যকারী, কাদের দ্বারা কার্যকারী কিছু বলা নেই। গাড়িটি লাল, দ্য কার ইজ রেড। দ্য কার ইজ রেড। আমি একটি কেক তৈরি করি, আই মেক এ কেক। কিন্তু যখন বললাম একটি কেক তৈরি করা হয়, এ কেক ইজ মেড। একটি কেক 10 টাকা, এ পিস অফ কেক ইজ 10 টাকা। তাহলে এই বাক্যগুলোকে আমাদেরকে এইভাবে প্র্যাকটিস করতে হবে। আরও আছে দেখেন, আমি একটি ছবি আঁকি, আই ড্র এ পিকচার। কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা জানি বি ভার্ব আসে হচ্ছে ইজ। আমি একটি ছবি আঁকি, আই ড্র এ পিকচার। একটি ছবি আঁকা হয়, আ পিকচার ইজ ড্রন। আ পিকচার ইজ ড্রন। ছবিটি খুবই আকর্ষণীয়, দ্য পিকচার ইজ ভেরি অ্যাট্রাকটিভ। দ্য পিকচার ইজ ভেরি অ্যাট্রাকটিভ। আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক। কাজটি করা হয়, দ্য ওয়ার্ক ইজ ডান। কি হবে? কাজটি করা হয়, দ্য ওয়ার্ক ইজ ডান। কাজটি খুবই গুরুত্বপূর্ণ, দ্য ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি সমস্যার সমাধান করি, আই সলভ প্রবলেমস। সমস্যার সমাধান করা হয়, প্রবলেমস আর সলভড। আমি একটি কবিতা আবৃত্তি করি, আই রিসাইট এ পোয়েম।
একটি কবিতা আবৃত্তি করা হয়, এ পোয়েম ইজ রিসাইটেড। এ পোয়েম ইজ রিসাইটেড। কবিতাটি জনপ্রিয়, দ্য পোয়েম ইজ ভেরি পপুলার। দ্য পোয়েম ইজ পপুলার। আমি একটি ব্যবসা শুরু করি, আই স্টার্ট এ বিজনেস। একটি ব্যবসা শুরু করা হয়, এ বিজনেস ইজ স্টার্টেড। এ বিজনেস ইজ স্টার্টেড। এই ব্যবসাটি ভালো নয়, দিস বিজনেস ইজ নট গুড। আমি দরজাটি খুলি, আই ওপেন দ্য ডোর। এখানে সাবজেক্টকে আই, আর যখন বললাম দরজাটি খোলা হয়, দ্য ডোর ইজ ওপেনড। দ্য ডোর ইজ ওপেনড। দরজাটি দামি, দ্য ডোর ইজ এক্সপেন্সিভ। আমি নিয়মিত বাড়ির কাজ করি না, আই ডোন্ট কমপ্লিট দ্য হোমওয়ার্ক রেগুলারলি। বাড়ির কাজ নিয়মিত করা হয় না, দ্য হোমওয়ার্ক ইজ নট কমপ্লিটেড রেগুলারলি। এটা বাড়ির কাজ, ইট ইজ হোমওয়ার্ক। দেখেছেন? আমি রুমটি পরিষ্কার করি, আই ক্লিন দ্য রুম। রুমটি পরিষ্কার করা হয়, দ্য রুম ইজ ক্লিনড। তো এইভাবে যদি আমরা এই বিষয়গুলো একটু দেখতে থাকি, যে এখানে আগে আমরা টেন্সের ভয়েসগুলো দেখব। কিভাবে? হি ইজ রাইটিং মি এ লেটার। সে আমাকে একটা চিঠি লিখছে, আর আমাকে একটা চিঠি লেখা হচ্ছে তার দ্বারা। এরপর দেখেন প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিটের ভয়েস চেঞ্জ এখানে দেখানো হয়েছে, সরি প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াসের পরে থাকে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এর অ্যাক্টিভের গঠন কি হয়? সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। এটা আমরা সবাই জানি। তাহলে কি হবে? প্যাসিভে গঠন কি হবে? অবজেক্টের সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস বিন প্লাস ভি3 প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এখানে কিন্তু একটা বিন আসবে। অ্যাক্টিভে বিন থাকবে না, কিন্তু প্যাসিভে বিন আসবে। যেমন দেখেন, রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক। কি হলো? রহিম তার বাড়ির কাজ সম্পন্ন করিয়াছে। রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক। আর প্যাসিভে কি হবে? হোমওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই রহিম। হোমওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই রহিম। হ্যাভ ইউ টেকেন ইউর ডিনার? হ্যাজ ডিনার বিন টেকেন বাই ইউ? হ্যাজ ডিনার বিন টেকেন বাই ইউ? হ্যাভ ইউ টেকেন ইউর ডিনার? প্রশ্ন করছে, হ্যাজ ডিনার বিন টেকেন বাই ইউ? তাহলে এখানে আমরা একটা বিষয় জানলাম, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভে কিন্তু হ্যাজ বা হ্যাভ থাকে, আর প্যাসিভে সেখানে হ্যাজ বিন বা হ্যাভ বিন আসে। ওই যে বলেছে টেন্স অনুসারে, টেন্স অনুসারে বি ভার মানতে হবে। পাস্ট ইনডেফিনিট টেন্স কেমন হয়? অ্যাক্টিভের গঠন দেখেন, সাবজেক্ট প্লাস ভার্বের ভি2 প্লাস অবজেক্ট। পাস্ট ইনডেফিনিট আমরা জানি, একটা বাক্য, হি ড্রিউ আ পিকচার। সে একটা ছবি এঁকেছিল। কি হলো? সে একটা ছবি এঁকেছিল। সে ভাত খেয়েছিল। সে একটা মোবাইল কিনেছিল। এই বাক্যটাকে যখন আপনি প্যাসিভে করবেন, তখন কি হবে? আ পিকচার ওয়াজ ড্রন বাই হিম। কি হবে? আ পিকচার ওয়াজ ড্রন বাই হিম। তার দ্বারা একটা ছবি আঁকা হয়েছিল। সময় নির্দেশক ফ্রেজ যেমন নাও, today, yesterday, last day, last year, tomorrow, in 1971, in 1952, কোনো সময় যেমন এএম, পিএম শব্দগুলো প্যাসিভ ভয়েসে অবস্থান পরিবর্তন হয় না। অর্থাৎ এগুলোকে অতিরিক্ত অংশ হিসাবে প্রেপোজিশন বাই এর আগে বসানো যাবে না। এগুলো প্রেপোজিশন বাই এর পরে বসাতে হবে। যেমন দেখেন এখানে বাই এর পরে সেই প্রেপোজিশন বা সেই সময়টা ইয়েস্টারডে, টুডে এগুলো বসেছে। ডিড হি মেট হার ইয়েস্টারডে? সে কি গতকাল তার সাথে দেখা করেছিল? ওয়াজ শি মেড বাই হিম ইয়েস্টারডেই? ওয়াজ শি মেড বাই হিম ইয়েস্টারডেই? অর্থাৎ এই বাক্যগুলোকে এভাবে সাজাতে হবে। প্রথমে আমাকে টেন্স অনুসারে বি ভার্ব আনতে হবে, মূল ভার্বের ভি3 দিতে হবে, সাবজেক্টের অবজেক্ট এবং অবজেক্টের সাবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট এবং অবজেক্টের সাবজেক্ট, এগুলো বসাতে হবে। পাস্ট কন্টিনিউয়াস এই একই নিয়মে। এই পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট এগুলো আপনাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে। আগামী ক্লাসে আপনারা এগুলো একটু করে রাখবেন। তো এখন আমি ভয়েস চেঞ্জ যতটা শিখিয়েছি, এর থেকে আপনাদের একটু ফিডব্যাক নিতে চাই। কয়েকটা ফিডব্যাক দেখেন, এই সামনে নিচেই কিন্তু সামান্য একটু রয়েছে, পাস্ট পারফেক্ট টেন্স আছে এবং এখানে রয়েছে ফিউচার ইনডেফিনিট। এর একটা ভয়েস আমি দেখাই। ফিউচার ইনডেফিনিটে একটা অ্যাক্টিভের গঠন কি হয়? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের ভি অন প্লাস অবজেক্ট। প্যাসিভের গঠন যেমন দেখেন, অবজেক্টের সাবজেক্ট, এই বিষয়টা খেয়াল করবেন। এই যে এখানে বলছে যে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি প্লাস ভি3 প্লাস অবজেক্টের সাবজেক্ট। আমি বারবার একটা কথা বলছি, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায় আর সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়। এখানে একটা বিষয় খেয়াল রাখেন, উই উইল টেল ইউ দ্য রিয়েল ইনসিডেন্ট। উই উইল টেল ইউ দ্য রিয়েল ইনসিডেন্ট, আমরা তোমাকে সঠিক ঘটনাটা বলবো। ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনা। আর প্যাসিভে কি হবে? এই রিয়েল ইনসিডেন্ট এইটা কিন্তু প্রথম অ্যাক্টিভ বাক্যে সে অবজেক্টের জায়গায় বসে আছে, এটা সাবজেক্ট হয়ে যাবে প্যাসিভ ভয়েস করার সময়। দেখেন এই সাবজেক্টের, সাবজেক্ট আমরা জানি বাক্যের শুরুতে বসে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সে।
এখানেও তাই হয়েছে। দ্য রিয়েল ইনসিডেন্ট উইল বি টোল্ড ইউ বাই আস, অর্থাৎ আমাদের দ্বারা তোমাকে সত্য ঘটনাটা বলা হবে। এই যে দেখেন উইল বিটা দিতে হবে প্রথম বাক্যে, অ্যাক্টিভে কিন্তু এই বিটা ছিল না, অ্যাক্টিভে কিন্তু বিটা ছিল না, এখানে কিন্তু বি বসে যাবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সটাও আপনারা টেন্সগুলো দেখবেন, আমি আগামী ক্লাসে কিন্তু টেন্সের বাইরে আরও অনেক ভয়েস চেঞ্জ আছে। যেমন আমি যদি একটা কথা বলি, একটা বাক্য মডাল ভার্ব দিয়ে বলি, আই ক্যান ডু দ্য সাম, আমি অঙ্কটা করতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। তো আমি একটু আগে একটা জায়গায় আপনাদেরকে দেখিয়েছিলাম, ক্যান থাকলে বা মডাল ভার্ব থাকলে তার সঙ্গে শুধু অতিরিক্ত ছোট্ট করে একটা বি যোগ করতে হয়। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি, এটার ভয়েস চেঞ্জ হবে দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই মি। এই মি কেন হলো অনেকের প্রশ্ন থাকতে পারে, কারণ এই মি তো সাবজেক্টিভ ফর্ম, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে। এটা কি হবে? অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে। এখানে আমি কয়েকটা বিষয় আপনাদেরকে একটু এনে দেখাবো, যে বিষয়গুলো আমি এতক্ষণ আপনাদের সামনে দেখাতে চাচ্ছিলাম। দেখেন এই যে এখানে বলছে আমি ভাত রান্না করি, আই কুক রাইস, ভাত রান্না করা হয়, এগুলো কিন্তু টেন্সের ভয়েস চেঞ্জ। এই যে বাংলা বাক্যের শেষে অ্যাকশন ভার্ব থাকবে। অ্যাকশন ভার্ব আবার কি? যে ভার্বগুলো কিন্তু নাড়াচাড়া করতে পারে, যে ভার্বগুলো, যে কাজগুলো করতে গেলে আমাদের ইন্দ্রিয়গুলোকে কাজে লাগাতে হয়, সেগুলোকে অ্যাকশন ভার্ব বলে। বাংলা বাক্যের শেষে অ্যাকশন ভার্ব থাকবে এবং কে বা কারা কাজটি করবে সেটি উল্লেখ থাকবে। বাংলা বাক্যের শেষে ভার্ব প্লাস হয়, এই যে ভার্ব প্লাস হয়, যেমন দেখেন ভাত রান্না করা হয়, তাহলে এই যে কুকড ইউজড, অর্থাৎ ভার্ব প্লাস হয়, খাওয়া হয়, যাওয়া হয়, এই খাওয়া যাওয়া এগুলা কিন্তু ভার্ব। যাবতীয় শব্দটি থাকবে এবং কে বা কারা কাজটি করবে সেটি উল্লেখ থাকবে না। ভাত রান্না করা হয়, ফেসবুক ব্যবহার করা হয়, ফুটবল খেলা হয়, একটি কেক তৈরি করা হয়, শীতের সময় গরিবদেরকে কম্বল দেওয়া হয়, কম্বল দেওয়া হয়। এই বাক্যগুলো কে কম্বল দেয়? আমি দেই, না আপনি দেন, না রহিম করিম, না অন্য কোনো কর্তৃপক্ষ দেয়? কারণ নাম কিন্তু এখানে উল্লেখ থাকে না। আর যেহেতু উল্লেখ থাকে না, কর্তা উল্লেখ থাকে না, তাই এগুলো কিন্তু প্যাসিভ মুডে করতে হয়। এগুলো কিসে করতে হয়? প্যাসিভ মুডে করতে হয়। মনে রাখবেন এই কথাগুলো। দেখেন পরপর কয়েকটা বাক্য একটু দেখাই। এখানে যেমন একটা বাক্য বলছে, এই প্রত্যেকটা বাক্য খুব ইম্পর্ট্যান্ট, এগুলো যদি পারেন আপনি নিজে নিজে ভয়েস চেঞ্জ করতে পারবেন। পাস্ট টেন্সের একটা বাক্য বলেছি, আমি ভাত রান্না করেছিলাম, কোড টেন্স, পাস্ট ইনডেফিনিট, আমি ভাত রান্না করেছিলাম, আই কুকড রাইস। এই ডান পাশে না দেখে বলেন তো এটা কি হবে? ভাত রান্না করা হয়েছিল আমার দ্বারা, অথবা বলা হয় ভাত রান্না করা হয়েছিল। আপনি চাইলে আমার দ্বারা এই শব্দটা দিতে পারেন, আবার না চাইলে আপনি নাও দিতে পারেন। ভাত রান্না করা হয়েছিল, রাইস ওয়াজ কুকড, রাইস ওয়াজ কুকড। ভাত ভালো ছিল, রাইস ওয়াজ গুড। এই দেখেন এটা ভয়েস অ্যাক্টিভ না প্যাসিভ, অনেকের এটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, এইটা অ্যাক্টিভ না প্যাসিভ এই বাক্যটা। তো এখানে রাইস হচ্ছে আমি সাবজেক্ট ধরলাম, যদিও এটা অবজেক্ট ছিল, তো এটা সাবজেক্ট ধরলাম রাইস, আর এরপর একটা বি ভার্ব বসিয়েছি, রাইস ওয়াজ। আর ভালো ছিল কি? ভালো ইংরেজি রাইস ওয়াজ গুড। আমি কেক তৈরি করেছিলাম, আই মেড এ কেক, মেক মানে তৈরি করা। প্রচুর পরিমাণে, আবারও বলছি, প্রচুর পরিমাণে ভার্ব মুখস্থ করবেন। পৃথিবীতে আপনি যত বেশি ভার্ব মুখস্থ করবেন তত আপনার কথা বলাটা সহজ হবে। একটি কেক তৈরি করা হয়েছিল, এ কেক ওয়াজ মেড। কেকটি মজার ছিল, দ্য কেক ওয়াজ টেস্টি, দ্য কেক ওয়াজ টেস্টি। কেকটি কি ছিল? কেকটি মজার ছিল। দেখেন কয়েকটা বাক্যের মাধ্যমে আমরা কিন্তু ভয়েস চেঞ্জ, টেন্সের ভয়েসগুলো ক্লিয়ার করতে পারি। আমি ফুটবল খেলেছিলাম, কি হবে? আই প্লেড ফুটবল। ফুটবল খেলা হয়েছিল, ফুটবল ওয়াজ প্লেড। ফুটবল খেলা হয়েছিল, ফুটবল ওয়াজ প্লেড। ফুটবল জনপ্রিয় খেলা, ফুটবল ওয়াজ পপুলার গেম, ফুটবল ওয়াজ পপুলার গেম। আমি একটি কম্পিউটার কিনেছিলাম, বাই মানে কেনা, তাহলে কি হবে? আই বট এ কম্পিউটার, আমি একটা কম্পিউটার কিনেছিলাম। একটি কম্পিউটার কেনা হয়েছিল, আ কম্পিউটার ওয়াজ বট। একটি কম্পিউটার কেনা হয়েছিল, আ কম্পিউটার ওয়াজ বট। কম্পিউটারটি ভালো ছিল, দ্য কম্পিউটার ওয়াজ গুড। সে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল, হি স্টাবলিশড ঢাকা ইউনিভার্সিটি ইন 1921। আর এই সেটাকে বাদ দিয়ে যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল 1921 সালে। এই বাক্যগুলো কিন্তু আমাদের বলা প্রয়োজন পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল 1921 সালে, ঢাকা ইউনিভার্সিটি ওয়াজ এস্টাবলিশড ইন 1921। সে একটি বই প্রকাশ করেছিল, হি পাবলিশড
হি পাবলিশড এ বুক। এই বাক্যগুলো কিন্তু সব অ্যাক্টিভ, কারণ এর বাম পাশে বাক্যের শুরুতে প্রথমে একটা সাবজেক্ট রয়েছে, সে, কারো নাম। তাই বলছে সে একটি বই প্রকাশ করেছিল, হি পাবলিশড এ বুক, একটি বই প্রকাশিত হয়েছিল, আ বুক ওয়াজ পাবলিশড, আ বুক ওয়াজ পাবলিশড। এখন আমি আপনাদের সামনে যে কাজটি করব সেটা হচ্ছে, আমি এই ভয়েস চেঞ্জ যতটা বুঝালাম, যারা আমার ক্লাস নিয়মিত করে থাকেন রেইজ হ্যান্ড প্রেস করেন, একটু আমার সাথে কথা বলতে হবে। আমি বাংলাটা বলবো, আপনি দয়া করে ইংলিশটা বলবেন। আমি বাংলা বলবো, আমি ভাত রান্না করি, আপনি বলবেন আই কুক রাইস। আমি যখন বলবো আমার দ্বারা ভাত রান্না করা হয়, আমার দ্বারা ভাত রান্না করা হয়, রাইস ইজ কুকড বাই মি। তো রেইজ হ্যান্ড যারা প্রেস করেছেন আমি তাদেরকে একটু ডেকে নিব প্লিজ। আমি কথা বললে আমার কাজ হবে, আমার উপকার হবে, কিন্তু আপনাকে কথা বলতে হবে। ভাষা শিখতে গেলে, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন দিস ল্যাঙ্গুয়েজ, ইউ হ্যাভ টু ওপেন ইউর মাউথ, ইউ হ্যাভ টু ওপেন ইউর মাউথ। সাঁতার হলো পানিতে, ভাষা হলো মুখেতে। আমরা যখন ইন্টারমিডিয়েটে ছিলাম তখন আমাদের একটা প্যাসেজ ছিল, রাগিব এবং আদিব দুই বন্ধু, তারা সাইকেল চালানো শিখতে চেয়েছিল। তো এক বন্ধু সাইকেল কিনে নিয়ে এসেছিল বাজার থেকে, সে মাঠে নেমে গেল। আরেক বন্ধু বাজারে গিয়ে সুন্দর করে একটা বই কিনে নিয়ে আসলো, কিভাবে সাইকেল চালানো শেখা যায়। কিন্তু মজার বিষয় কি জানেন, যে বন্ধু যে বন্ধু সাইকেল কিনে নিয়ে এসেছিল, সেই বন্ধু মাত্র 1 সপ্তাহের ভিতরে সুন্দর করে সাইকেল চালানো শিখে গিয়েছিল। আর যে বন্ধু বই কিনে নিয়ে এসেছিল হাউ টু রাইড অন এ বাইসাইকেল, সে কিন্তু 1 সপ্তাহের ভিতরে ওই বইয়ের প্রথম চ্যাপ্টারও পড়ে শেষ করতে পারেনি। তো আমাদের অনেকের ঘরে বিভিন্ন ইংরেজি গ্রামার বই, শীটপত্র, অনেক কিছু আমরা ইউটিউবে দেখি, কিন্তু আমাদের কোনো উন্নতি হচ্ছে না। কেন জানেন? আমরা নিজেরা মুখ থেকে কখনো ইংরেজি বলার চেষ্টা করি না। আজ থেকে সব গ্রামার বই, সব কিছু বাদ দিয়ে নিজে নিজে ইংরেজি কথা বলা শুরু করুন, দেখবেন আপনি 2-3 মাসের ভিতরে ইংরেজি শিখে গেছেন। তো যাই হোক, এখন যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন প্লিজ একটু প্রথম দিকে যারা রয়েছেন, আমি কল করব, আমার সঙ্গে একটু কথা বলবেন। মোহাম্মদ শরীফুল ইসলাম, প্লিজ ক্যান ইউ হেয়ার মি? শুনতে পাচ্ছেন আমাকে? মোহাম্মদ শরীফুল ইসলাম, একটু সঙ্গে সঙ্গে আমার কথার উত্তর দিতে হবে। আলিশা আনিফা, প্লিজ। জি স্যার, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি আমার সাথে বলবেন, আমি এখানে কোনো বাংলা আপনাকে সামনে শো করব না। আপনি যেটা বলবেন সেটা হচ্ছে, আমি ছবি আঁকি, এটা কি হবে? আই ড্র এ। ড্র এ পিকচার। হ্যাঁ, দেখেন, আমি যার সাথে কথা বলবো সেই ব্যক্তি বাদে সবাই নিজ নিজ উদ্যোগে মাইক্রোফোনটা মিউট করে রাখবেন, কেউ আনমিউট করবে না, তাহলে আমার ক্লাসটা নিতে সুবিধা হবে। এমনিতেই আমি একটু অসুস্থ, সবাই আমাকে একটু হেল্প করবেন প্লিজ। আমি ছবি আঁকি, আই ড্র এ পিকচার। একটি ছবি আঁকা হয়, এ পিকচার ওয়াজ ড্রন। এ পিকচার অজ ড্রন, কিন্তু আমি বলেছি একটি ছবি আঁকা হয়, বলতে হবে এ পিকচার ইজ ড্রন। কি বলতে হবে? হ্যাঁ, পিকচার কেন? ইজ। হ্যাঁ, ইজ বলতে হবে, হ্যাঁ, বাক্যটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে বলেছি। বলেন, আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক। কাজটি করা হয়। দ্য ওয়ার্ক ইজ ডান। আমি সমস্যার সমাধান করি, আই সলভ দ্য প্রবলেম। সমস্যার সমাধান করা হয়। দ্য প্রবলেম ইজ সলভড। দ্য প্রবলেম ইজ সলভড, অথবা যদি দ্য প্রবলেমস বলেন তাহলে দ্য প্রবলেমস আর সলভড। আর সলভ। আমি দরজাটি খুলি, আই ওপেন দ্য ডোর। দরজাটি খোলা হয়। দ্য ডোর ইজ ওপেন। হ্যাঁ, দ্রুত বলতে হবে, এগুলো ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস, আমি দেখিয়েছিলাম আপনাদেরকে গত ক্লাসে, আজকেও দেখাবো। এই কথাগুলো দ্রুত বলতে হবে। আমি বলবো বাংলা, সঙ্গে সঙ্গে আপনি ইংরেজি বলবেন। আমি দরজাটি খুলি, আই ওপেন দ্য ডোর, দরজাটি খোলা হয়, দ্য ডোর ইজ ওপেনড। আমি জানালাটি বন্ধ করি, আই ক্লোজ দ্য ডোর, জানালাটি বন্ধ। হ্যাঁ, জানালা। আচ্ছা, এরপর বলবেন, আমি রুমটি পরিষ্কার করি, ক্লিন দ্য রুম। রুমটি পরিষ্কার করা হয়। দ্য রুম ইজ ক্লিনড। আমি চেয়ারটি ভাঙি, আই ব্রেক দ্য চেয়ার। চেয়ারটি ভাঙা হয়। দ্য চেয়ার ইজ ব্রোকেন। আমার দ্বারা চেয়ারটি ভাঙা হয়, দ্য চেয়ার ইজ ব্রোকেন বাই মি। বাই মি। আমি ডাকি, আই কল, আই কল। আমাকে ডাকা হয়। কল্ড মি। না না না, আই অ্যাম কল্ড, কি হবে? আই অ্যাম আই এম কল্ড। দেখেছেন, এই ধরনের বাক্যগুলো আমরা কিন্তু পারি না, কিন্তু এগুলো খুবই সহজ। এগুলো একবার একটু প্র্যাকটিস করেন, আপনি বলবেন, আপনি পারবেন। যেমন আমি বলছি যে আমাকে ডাকা হয়, আমাকে চিঠিখানা লেখা হয়, আমাকে উপহারটি দেওয়া হয়। এগুলো কি কখনো আমরা ভেবে দেখেছি? বাংলা তো বলি, তাহলে ইংলিশে কি হবে? যেমন আরো বলেন, আমি লিখি, কি হবে? আই রাইট। আই রাইট। আমাকে লেখা হয়, আমাকে লেখা হয়, আই অ্যাম রিটেন, আই অ্যাম রিটেন।
আই অ্যাম রিটেন, আমাকে একটা চিঠি লেখা হয়। I am written a letter. আই অ্যাম রিটেন এ লেটার। আচ্ছা, তারপর যদি বলা হয় আমি ঘুমাই, I sleep. আই স্লিপ, আমি রাতে ঘুমাই। I sleep at night. আমি তাকে ঘুমাতে বলি, আই টেল I হিম, আই টেল হিম I টু স্লিপ, আই টেল হিম টু স্লিপ, আমি তাকে ঘুমাতে বলি। আমি ভাত রান্না করেছিলাম, পাস্ট টেন্সে বলেন। আমি ভাত রান্না করেছিলাম, cook. আই I কুক, cooked rice. হ্যাঁ আই কুকড রাইস, ভাত রান্না করা করা হয়েছিল। Rice is cooked. নো, রাইস ওয়াজ কুকড। আচ্ছা যাই হোক, আপনি যতটুকু বলেছেন অনেক ভালো বলেছেন, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে রয়েছেন আসমা চৌধুরী, প্লিজ দ্রুত, এবং যার নেটওয়ার্ক ক্লিয়ার আমি তাকে কথা বলার সুযোগ দিব। কেবল যে আপু কথা বলেছে তার নেটওয়ার্কটা অনেক ক্লিয়ার, কেউ বলতে পারবেন এভাবে? আসমা চৌধুরী প্লিজ, দ্রুত আসতে হবে। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো আমি দেখছি হ্যাঁ স্যার, হ্যাঁ। 24 তারিখ থেকে আমি কিছু ক্লাস মিস করেছি। আমার আচ্ছা, ঢাকা যেতে হয়েছিল। কিভাবে পাবো স্যার সেগুলো? অবশ্যই পাবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রেখেছি, দেখেন এখানে কেবল একজন লিখে দিয়েছেন স্যার আমার নাম্বারটি দিবেন। আপনার নাম্বার তো এই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এই পার্সোনাল বিষয়গুলো বলবেন, ক্লাসের ভিতরে এগুলো বলবেন না, ঠিক আছে? এই নাম্বারে ফোন দিবেন অথবা এই নাম্বারে বলবেন, এই দেখেন 0920694174174। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে যারা প্রবাসীরা রয়েছেন বা কারো কোনো পার্সোনাল বিষয় থাকলে এই বিষয়গুলো পার্সোনাল কথাগুলো আমাকে হোয়াটসঅ্যাপে বলবেন প্লিজ। আমি আবারও বলছি, কারো কোনো ক্লাস ডিউ থাকলে আমি দিয়ে দিব, কারো কোনো পিডিএফ লাগলে আমি দিয়ে দিব, আমাকে জাস্ট এই নাম্বারে একটু বলবেন। আচ্ছা, যাই হোক, তো এখানে আপনি আমার সঙ্গে একটু বলবেন যে আমি ভাত রান্না করেছিলাম, এটা কি হবে? আই কুকড রাইস, আই কুকড রাইস। যদি বলা হয় ভাত রান্না করা হয়েছিল, রাইস ওয়াজ কুক। রাইস ওয়াজ কুকড। আমি একটা কেক তৈরি করেছিলাম। আই ওয়াজ মেড এ কেক। নো নো নো, আই ওয়াজ মেড এ কেক মানে কি জানেন? আমাকে একটা কেক তৈরি করা হয়েছিল, আমাকে একটা, দেখেন এই যে বিষয়টা, আমি একটু বলি, সবাই ধৈর্য ধরে মনোযোগ দিয়ে 1 মিনিট আমার কথাটা শুনবেন। আই ওয়াজ মেড এ কেক, এই ভুলগুলা কেন হয় জানেন? আমাদের এখনো টেন্স সম্পর্কে ভালো ধারণা এসে পারেনি। আমি একবার আমার এক স্টুডেন্টকে বলেছিলাম যে বলতো আমার পিতার একটি কুকুর ছিল। তো আবার সেই স্টুডেন্ট একটা জবাব দিয়েছিল, আমি মানে এখনো মনে পড়লে আমার হাসি পায়। আমার পিতার একটি কুকুর ছিল, সে বলেছিল মাই ফাদার ওয়াজ এ ডগ, মাই ফাদার ওয়াজ এ ডগ। এইটার অর্থ কি দাঁড়ালো? আমার পিতা একজন কুকুর ছিলেন। হেড এ ডগ। ইয়েস, কিন্তু কোথায় ওয়াজ হবে আর কোথায় হ্যাড হবে, এইটা আমরা এখনো এখানে মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমরা এই বিষয়টা বুঝতে পারি না। আমি আবারও বলি, যারা টেন্সে দুর্বল আছেন আমাকে বলবেন বা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি বারবার টেন্সের ক্লাসগুলো নিব। এই স্বাভাবিক টেন্সগুলো, সে কিন্তু মানে কি বলবো, তার রীতিমতো অনার্স মাস্টার্স কমপ্লিট, সেই উত্তর দিয়েছিল মাই ফাদার ওয়াজ এ ডগ। তো এই কোথায় ওয়াজের ব্যবহারটা কি, কোথায় ওয়াজ বসে, কোথায় হ্যাড বসে, এখনো কিন্তু আমরা ক্লিয়ার না। সাবজেক্ট যখন নিজে কোনো কিছু থাকে তখন ওয়াজ বসে। পাস্ট টেন্সে যেমন আমি একজন শিক্ষক ছিলাম, বলেন আসমা আপা বলেন কি হবে? আমি একজন শিক্ষক ছিলাম, আই ওয়াজ এ টিচার। আচ্ছা। টিচার দ্রুত বলবেন। আমি একজন পাইলট ছিলাম, আই ওয়াজ এ পাইলট। আমি একজন ডাক্তার ছিলাম, আই ওয়াজ এ ডক্টর। আমি একজন ডাক্তার ছিলাম না, আই ওয়াজন্ট এ ডক্টর। আমি কি একজন ডাক্তার ছিলাম? ওয়াজ আই এ ডক্টর। অজয় ডক্টর। এই কথাগুলো দ্রুত বলা শিখতে হবে। কেন শিখতে হবে? আপনি যখন ইংরেজদের সঙ্গে কথা বলবেন, কোনো ইংলিশ নোয়িং পারসন বা নেটিভ ইংলিশ স্পিকার যারা, আপনি যখন আমেরিকায় যাবেন তখন তো ভেবে ভেবে বলার সুযোগ পাবেন না। লিখতে গেলে কিন্তু সময় নিয়ে লেখা যায়, কিন্তু ইংলিশে ফ্লুয়েন্ট হতে গেলে আপনাকে মুখ থেকে দ্রুত ডেলিভারি দেওয়া শিখতে হবে ওয়ার্ডগুলা। আই ওয়াজ এ ডক্টর, আই ওয়াজ নট এ ডক্টর, ওয়াজ আই এ ডক্টর, ওয়াজেন্ট আই এ ডক্টর। দেখছেন আমি 1 সেকেন্ডে 2 সেকেন্ডে বলে ফেললাম। তো এইভাবে প্র্যাকটিস করতে হবে। তো এখানে কি বলেছি? মাই ফাদার ওয়াজ এ ডগ, এটা হবে না। মাই ফাদার হ্যাড এ ডগ। অর্থাৎ কোনো সাবজেক্টের অধীনে, কোনো সাবজেক্টের অধিকারে, কর্তার অধিকারে, তার মালিকানায় কোনো কিছু ছিল, সেক্ষেত্রে হ্যাড হবে। আমার একটা 4 চাকা গাড়ি ছিল, আমার একটা মোটর বাইক ছিল, আমার একটা আইফোন ছিল, তখন হ্যাড হবে। আর যদি দেন আই ওয়াজ এ আইফোন, আই ওয়াজ অ্যান আইফোন, তখন হয়ে গেল আমি একজন আইফোন ছিলাম, যেটা ভুল, যে বাক্যটা টোটালি ভুল। তো ওই স্টুডেন্টকে আমি যখন বুঝিয়ে দিলাম, তখন সে বলল যে স্যার এতদিন আমি কোথায় হ্যাড বসে আর কোথায় ওয়াজ বসে এটা আমি জানতাম না। তো গ্রামারের এই ইনস অ্যান্ড আউটসগুলো আমাদেরকে জানতে হবে। যাই হোক, বিষয়টা মনে রাখবেন। আমি একটা কেক তৈরি করেছিলাম, তখন আই ওয়াজ মেড এ কেক না, হবে আই মেড এ কেক। কি হবে বলেন? আই মেড এ কেক। হ্যাঁ, এখানে কখনো ভুলে ওয়াজ দিবেন না, কেননা বাক্যটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। আর এর গঠন প্রণালী কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট।
আমি ফুটবল খেলেছিলাম, আই প্লেড ফুটবল। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আমি একটা ছবি এঁকেছিলাম, আই ড্রিউ আ পিকচার। তারা মাছ ধরেছিল, দে কট ফিশ। দে কট ফিশ। পাস্ট ইনডেফিনিটে ভুলেও কখনো অজয়ের দেওয়া যাবে না। তবে এখানে অজয়ের বসে যখন ওই অজয়েরটা মেইন ভার্ব হয়। যেমন আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট। এখানে ওয়াজ দেখে মনে করার কোনো কারণ নাই যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি অ্যাম ইজ আর অজয়ের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বসে। টেন্সটা আমি আবারও বলছি, আমি দীর্ঘদিন আমার একটু পারিবারিক সমস্যার কারণে, আমার চাচা মারা যাওয়ার কারণে আমি ক্লাসটা নিতে পারিনি। এখন থেকে কন্টিনিউ ক্লাস হবে, ক্লাস করবেন। আমার কাছে পড়ে আপনি কিছু না জানতে পারলেও বেসিকটা ভালোভাবে শিখতে পারবেন। আমি অনেক পরিশ্রম করে পড়াই। যারা আমার ক্লাস এখানে অনেকেই রয়েছেন, দীর্ঘদিন আমার সঙ্গে রয়েছেন, আমার ক্লাস করছেন। আমি আগে বেসিকটা শিখাই দেই। বেসিকের পরে একটা বিল্ডিংয়ের যখন বেসমেন্ট আপনি ভালো করে দিবেন, ওর উপরে আপনি 10 তলা 20 তলা করতে পারবেন। তো এই যে দেখেন অনেকেই লিখছেন স্যার টেন্সের সব ক্লাসগুলো নিলে ভালো হবে। এগুলো এখন লিখবেন না প্লিজ, হোয়াটসঅ্যাপে পার্সোনালি লিখবেন। তো আমি টেন্সের ক্লাস না, প্রত্যেকটা টেন্স আমি খুঁটিয়ে খুঁটিয়ে সুন্দর করে বুঝাই দিব। 12টা টেন্স শিখতে মাত্র 12 মিনিট লাগে। কিন্তু আমরা এই 12টা টেন্স সব এলোমেলো করে ফেলি, আমরা গুলিয়ে ফেলি, এইটার সঙ্গে ওইটা এলোমেলো হয়ে যায়। যার কারণে 12 বছরেও আমরা টেন্স শিখতে পারি না। জাস্ট সাবজেক্ট আর ভার্ব শিখলে টেন্স শেখা হয়ে যায়। আজকে ভয়েস চেঞ্জ ছেড়ে আমি অন্য কোথাও যেতে চাচ্ছি না, টেন্স অন্য একদিন দেখাবো। তো আপনি আরো একটু বলবেন আসমা আপা, যেমন আমি ফুটবল খেলেছিলাম, কি হবে? আই প্লেড, ফুটবল। আই প্লেড ফুটবল। ফুটবল খেলা হয়েছিল, ফুটবল ওয়াজ প্লেড। প্লেড। আমি একটা কম্পিউটার কিনেছিলাম, আই বট এ কম্পিউটার। একটি কম্পিউটার কেনা হয়েছিল, এ কম্পিউটার ইজ ওয়াজ বট। ওয়াজ বট। আমরা একটা মাছ ধরেছিলাম, উই কট এ ফিশ। একটা মাছ ধরা হয়েছিল, এ ফিশ ওয়াজ কট। আমাদের দ্বারা একটা মাছ ধরা হয়েছিল। এ ফিশ ওয়াজ কট বাই আস। আমি একটা কেক তৈরি করব, আই উইল মেড এ কেক। আই উইল মেক এ কেক। আই উইল মেক এ কেক। কেক। একটি কেক তৈরি করা হবে। এ কেক উইল বি মেড বাই আস। না, মেড বাই আস। এটা তো আমি বলিনি যে আমাদের দ্বারা, শুধু বলেছি একটি কেক তৈরি করা হবে। এ কেক উইল বি মেড। মেড। আমি ফেসবুক ব্যবহার করব, আই ইউজড ফেসবুক। আই উইল, আই উইল ইউজ ফেসবুক। দেখেন এই যে সামান্য সামান্য ছোট ছোট ভুল হচ্ছে না, এটা আপনি টেন্স আরো বেশি প্র্যাকটিস করবেন, দেখবেন অল্প সময়ের ভিতরে, দ্রুত সময়ের ভিতরে এগুলা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে। এই যে ছোট ছোট ভুল, অল্প অল্প ভুল, প্লিজ আমাকে একটু সময় দিবেন। এই ছোট ছোট ভুলগুলো আপনি কভার করতে পারবেন। আপনাকে আরো একবার টেন্স পড়তে হবে। আমি যদি একটা লাইনে 10 জন মানুষকে দাঁড় করিয়ে দেই, বলি যে এই 10টা মানুষের নাম আপনি মুখস্থ করবেন, অনেকেই এখানে পারবেন, কিন্তু মজার বিষয় কি জানেন? একদিন পর ওই 10টা মানুষের নাম আপনি আবার ভুলে যাবেন, কিন্তু পরের দিন আবার মুখস্থ করবেন, ওই 10 জন মানুষের ভিতরে থেকে 5 জন মানুষের নাম আপনার মনে থাকবে। এটা মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখেছে, মানুষ কিন্তু যা শেখে তার থেকে বেশি ভুলে যায়। কিন্তু ভুল হবে না, এরও একটা ঔষধ আছে, কি? আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। আমার সঙ্গে যারা দীর্ঘদিন এই ব্যাচে রয়েছেন, আমি জানি এখানে অনেককেই চিনি, দীর্ঘ 1 বছর ধরে আমার ক্লাস করছেন, তাদের ইংলিশের পারফরমেন্স আর যারা নতুন এসেছেন তাদের পারফরমেন্স কখনো এক হবে না। তো যাই হোক, এখানে ভয়েস চেঞ্জের একটা ক্লাসের শেষ হবে না। আগামীকাল, অর্থাৎ আগামীকাল ক্লাস হবে না, তার পরের দিন আপনাদের আবার ক্লাস হবে একই টাইমে। তবে এই ভয়েস চেঞ্জের উপরে আমি আবারও ক্লাস নিব। এই ভয়েস চেঞ্জের উপরে 3 থেকে 4টা ক্লাস হবে। আর আমি যা যা শিখাচ্ছি, যা যা দেখাচ্ছি, স্পিক ইংলিশ উইথ সোনামুখ সোহাগ স্যারের নিজের হাতে লেখা, এবং সঙ্গে আমিও স্যারকে হেল্প করেছি এই বইটাতে। এবং এই বইটা একটা অথেন্টিক, একটা যুগান্তকারী বই। আমি প্রত্যেকদিন ক্লাসে বইয়ের বিজ্ঞাপনটা দিয়ে থাকি আপনাদের সুবিধার্থে। যারা প্রবাসীরা রয়েছেন তারাও ইচ্ছা করলে বইটা নিতে পারবেন, তাদের জন্য ব্যবস্থা থাকবে। আর আরেকটা বিষয় মনে রাখবেন, আমি যা যা শিখাচ্ছি এইগুলা প্রত্যেকটা বিষয় খুব সহজ করে